নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চাকদিক। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুরুতেই একটি পোস্টের দিকে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি উল্লেখ করেছেন সেই পোস্টে? তিনি বলতে চাইছেন যুদ্ধ করতে চাইলে তাকে প্রথমে মূল্য চোকাতে হবে। ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট। আরও একবার জানিয়ে রাখবো তিনি কি বলতে চাইছেন। তিনি বলছেন যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। আর এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই কাকে কি বার্তা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই পোস্ট নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো মধুমন্তী, যেটা লিখেছেন উনি, হু উইশেস টু ফাইট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট, অর্থাৎ যে কথা তুমি দর্শকদের জানালে, যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। এমন একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইনস্টাগ্রাম স্টোরি লিখছেন ঠিক তার আগের দিন, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এবং তৃণমূল সূত্রে এই খবর যে যখন বৈঠকটা হচ্ছে ঠিক সেই সময়, আমরা জানি 27শে ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক ডাকার নির্দেশ, বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দলীয় সভা, এই দলীয় সভায় আগামী 26-এর নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেই 26-এর নির্বাচনে অনেকগুলি বিষয় উঠে আসতে পারে, যে কিভাবে এই যে রাজ্যে আরএসএস যে প্রচার করছে সেই আরএসএস এর প্রচারের কিভাবে মোকাবিলা করবে দল। তার পাশাপাশি দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে একাধিক গোষ্ঠী কোন্দলের বিষয়। এই যে তার সঙ্গে সঙ্গে একটা সাংগঠনিক রদবদল নিয়েও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা বা স্থানীয় স্তরের নেতৃত্ব বা কর্মী তারা দলেরই বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এবার সেই বিষয়গুলি হলে দলের জন্য সেটা কখনোই ভালো নয়। তারা লং রানে এই ঘটনাগুলো দলের একটা রক্তক্ষরণী ঘটায়। সেই বিষয় নিয়ে বারংবার শীর্ষ নেতৃত্ব থেকে বারণ করা হয়েছে যাতে এই ঘটনা না ঘটে। তারপরেও যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা দলবিরোধী কাজ, দলের শৃঙ্খলা বিরুদ্ধে যাচ্ছে, সেই বার্তাও দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন যে যারা কোনো লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে, তাহলে যে লড়াইটা দলের দিকে নিচুতলার কর্মীরা ছুড়ে দিচ্ছেন বা দলে যারা গোষ্ঠী কোন্দল তৈরি করছেন বা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ যারা মানছেন না, তারা আদতে দল বিরোধী কাজ করছেন, সেটা রাজনৈতিক মহলের একাংশের ধারণা তাদের বিরুদ্ধে এই বার্তা হতে পারে। তবে সুনির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে এই বার্তা দিচ্ছেন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে জল্পনা চলছে এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকে যে বৈঠক হয়েছে তারপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাংগঠনিক রদবদল করেন, সেই সাংগঠনিক রদবদলের আগে সেটাই কি মূল্য চোকানো হচ্ছে, সেই বার্তাই কি আদতে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। সেবাশ্রয় প্রকল্প নিয়ে ব্যস্ত এখন তিনি, আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা। সাদা কালো একটি নিজের ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন যিনি লড়াই করতে চাইবেন তাকে আগে মূল্য চোকাতে হবে। এবার এর মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইলেন, এই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে কি বলতে চাইলেন, সবটা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ইফটিজিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু মহিলার। পানাগড়ে মৃত্যু চন্দননগরের বাসিন্দা মহিলার। গয়া যাওয়ার পথে পানাগড়ে পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে দুষ্কৃতীদের কবলে পড়েন ওই মহিলা ও তাঁর সঙ্গীরা। তারা খেয়ে ভয় পালাতে গিয়ে গাড়ি উল্টে মারা যান মহিলা। দেখুন। সোমবার একটি নাচের অনুষ্ঠানে নিজের ট্রুপ নিয়ে গয়া যাচ্ছিলেন নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। নাচের দলকে ট্রেনে পাঠিয়ে রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ 5 জন চন্দননগর থেকে রওনা দেন। পানাগড়ের কাছে বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকেই ঘটনার শুরু। অভিযোগ, পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটূক্তি করতে করতে ধা করে। পরে পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে ছোট গাড়িটি পালাতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়।
গাড়ির যাত্রীদের দাবি, মদ্যপ যুবকদের গাড়িটি পিছন থেকে এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রার। দুজন অল্প বিস্তর আহত হন। গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। হাইরোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাইরোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারে। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো। আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাইরোড, আমি ট্রেনে বেরিয়ে যাবো, একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম। ভয়েরা কিডন্যাপার হতে পারে, ছিনতাই পার্টি হতে পারে, ওদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকটা ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয়। আপনাদের গাড়িটাকে? আমাদের গাড়িটা, আমাদের 4টে চাকা ওপরে আর আমরা 5 জন তলায়। তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায়। ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না। আমরা হসপিটালে আগে নিয়ে গেছি। রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম। ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে। এটা কি আপনাদের গাড়িকে ফলো করছিল? ফলো করছিল কি আমি বুঝতে পারিনি, কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে। আর ঠিক 1-2 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে। মদ্য অবস্থায় ছিল সবাই? হ্যাঁ সবাই কি? হ্যাঁ, ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি। এরা 100%, এটা 100%। কেন কি যেভাবে করছিল, মানে ভদ্রলোক তো থাকলে এরকম কোনোদিন করবে না রাস্তাঘাটে। মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালাবার চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেন বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুটি গাড়িকে আটক করে। সুতন্দ্রার মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্ত মদ্যপের খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা টিভি। ইফটিজারের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই মহিলার। পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের মহিলাকে কটূক্তির অভিযোগ। কয়েকজন মদ্যপ অবস্থায় কটূক্তি করে এবং এই ইফটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে বলা যেতে পারে ভয় পেয়ে একটি অন্য পথে ঢুকে যায় তার গাড়ি এবং তারপর গাড়িটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পানাগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হলো চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। গভীর রাতে রবিবার গয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়িটি পানাগড় বাজারের রাইস মিল রোডের কাছে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা আরও 4 জন। ইফটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে অন্য পথে গাড়ি নিয়ে যাওয়ার পরই কিন্তু গাড়িটি উল্টে যায়, দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায় পেশায় নৃত্যশিল্পী ছিলেন। শনিবার রাত 10টা নাগাদ চন্দননগরের নারুয়া রায়পাড়া থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং মধ্যরাতে বুদবুদ এলাকার একটি পেট্রোল পাম্প থেকে গাড়ি থামালে কয়েকজন মত্ত যুবক গাড়িতে থাকা যাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি করতে শুরু করে এবং তারা নিজেদের গাড়িতে উঠে সুতন্দ্রাদের গাড়ির পিছু ধাওয়া করে। সেই সময় তারা ভয় পেয়ে যান এবং শেষ পর্যন্ত অন্য পথে গাড়িটি ঢুকিয়ে দিলে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়, যার মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। লীনা গঙ্গোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। লীনাদি, যে ঘটনা ঘটেছে ইফটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে এবং শেষ পর্যন্ত মৃত্যু যার পরিণতি, কি বলবেন? শুধু ইফটিজিং করেছে সেটা নয়, তারা, আমি যতদূর জেনেছি, তারা ড্রাঙ্ক ছিল। তো সেটাও একটা পেট্রোলিং এর আরো কড়া ব্যবস্থা নেওয়া দরকার, যাতে আমাদের তো নিয়মই আছে এরকম ভাবে ড্রাঙ্ক হয়ে থাকলে বা ড্রাইভ করলে তাদের নানাভাবে ধরার একটা চেষ্টা তো আছে, সেটাকে আরো বেশি জোরদার করতে হবে। এই ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে যে সুস্থ থাকলে এরা কি করতে জানি না, ড্রিঙ্ক করা অবস্থায় এরা যে কাজটা করেছে এটা অত্যন্ত, মানে বলার ভাষা নেই। এটা এরকম ভাবে একটা মেয়ের মৃত্যু, যে একজন কাজ করতে গিয়ে, এটা তো ভাবা যায় না। খুবই লজ্জাজনক, দুঃখজনক। যদিও আমরা অলরেডি সুমোটো করেছি, আমাদের একটা টিম যাচ্ছে ওদের সঙ্গে। মেয়েটির এখন বোধহয় দুর্গাপুরে, কাকসা থেকে দুর্গাপুরে যাচ্ছে বডি। তো সেখানে পোস্টমর্টমের সময় আমাদের একটা টিমের থাকার কথা এবং কালোর বাড়িতেও যাওয়ার কথা। আর বলবো যে এর পরে আরো বেশি সচেতনতা, আমরা উইমেনদের নিয়ে কাজ করি, উইমেনদের নিয়ে। তো সেক্ষেত্রে এখন মনে হচ্ছে যে উইমেনদের সঙ্গে প্যারালেলি যদি মেলদেরও কিছু কিছু ওয়ার্কশপ বা কিছু কিছু ট্রেনিং এর মধ্যে আনা যায়, কোনো কোনো ঘটনায় তো সেটা প্রমাণ করে যে প্রয়োজনীয়তাটা। তো সেটা মনে হচ্ছে এখন সেটা আরো বেশি করে করা দরকার। ঠিক এই কারণেই আমরা বছর 5 আগে থেকে একটা প্রকল্প শুরু করেছিলাম অন ডোমেস্টিক ভায়োলেন্স,
যে ছেলে মেয়ে কলেজে গিয়ে একসঙ্গে কাজ করানো। এখন মনে হচ্ছে যে এটা নিয়েও আরো বেশি জোরদার করে পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনেরও আরো বেশি তৎপর হওয়া উচিত। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ইফটিজারদের হাত থেকে, মদ্যপ ইফটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি এবং শেষ পর্যন্ত মৃত্যু চন্দননগরের মহিলাকে কটূক্তির অভিযোগ, কয়েকজন মদ্যপ অবস্থায় তাদের গাড়ি ধাওয়া করে। চোখ রাখবো পরের খবরে। চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের কর্তা ব্যক্তিদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে বেসরকারি হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরাও ছিলেন। পরিষেবায় ডাক্তারদের সমস্যার সমাধান করবার জন্যই এই বৈঠক, এমনটাই জানা গেছিল। এবং সেখানে তিনি কিছু বক্তব্য রাখেন, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র ডাক্তারদের কাছে আবেদন 8 ঘন্টা করে ডিউটি করুন। আজকে তার বক্তব্যে এই কথা যেমন উঠে এসেছে, তেমনি মেদিনীপুর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন যে সিনিয়র রেসিডেন্টদের 15,000 টাকা করে বেতন বাড়ানো হবে। ইন্টার্ন সহ ট্রেনিদের 10,000 টাকা করে বাড়ানো হবে। সিনিয়র ডাক্তারদের কাছে আবেদন 8 ঘন্টা করে ডিউটি করুন। চিকিৎসকদের নিয়ে আজকে যে বৈঠক করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা এবং বেসরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা ছিলেন, পরিচালক ছিলেন, চিকিৎসকরা ছিলেন। তাদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন যেমন, তেমনি তাদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, তাও কিন্তু তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। আজকে আরো বিস্তারিত জানবো, আজ ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের উদ্দেশ্যে ঠিক কি বললেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের কাণ্ডের পরে এই মানে যে রিড্রেসিং একটা সেল তৈরি করে দিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, স্টেট লেভেল গ্রিভেন্সেস রিড্রেসাল কমিটি। তারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলো ঘুরে যে ডাক্তারদের যে প্রভাব অভিযোগ তা নিয়ে আলোচনা করেন এবং তারা বেশ কিছু দাবি মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলেন। আর যার ভিত্তিতে স্টেট লেভেল কমিটি, যে কমিটি তৈরি করা হয়েছিল স্টেট লেভেল গ্রিভেন্স রিড্রেসাল কমিটি, সেই কমিটির একটা বৈঠক দেখেছিল ডাক্তারদের, এবং সেই ডাক্তারদের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তিনি প্রথমেই যেটা জানিয়েছেন যে এই আরজি করের যে ঘটনা ঘটেছিল নাম না করেও সেই দুঃখ প্রকাশ করেছেন তিনি, এবং তিনি দোষীদের পরিবারের কাছে সমবেদনা জানিয়েছেন এবং পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি জানিয়েছেন। এর পাশাপাশি ডাক্তারদের একাধিক যে সমস্যা, সেই সমস্যা সমাধানে সরকার যে সচেষ্ট সে বিষয়ে জানিয়েছেন। এর পাশাপাশি ইন্টার্ন যারা ছিলেন সেই ইন্টার্নদের কিন্তু ইন্টার্ন যারা পড়ুয়া ছাত্র, তাদের ভাতা 10,000 টাকা আরো বাড়ানোর কথা তিনি ঘোষণা করেন। পাশাপাশি সিনিয়র ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী 15,000 টাকা করে প্রত্যেকের ভাতা এবং যে মায়না তা কিন্তু বাড়িয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, ডাক্তারদের কাছে আবেদন করেছেন যে 8 ঘন্টা পুরো সার্ভিস দিতে, এবং ডাক্তারদের যে তার যে কর্মস্থল তার থেকে 20 কিলোমিটার মধ্যে যাওয়া, তার যে জায়গা ছিল যাওয়া যাতায়াতের, সেইটা বাড়িয়ে 30 কিলোমিটার তিনি করে দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে, এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। আপাতত ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। এবার শুনে নেব মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন,
তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কি অসুবিধা আছে? হসপিটালে তো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি, একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আরজিকর মামলায় শিয়ালদা কোর্টে সিবিআই এর সওয়াল। আরজিকর মামলায় শিয়ালদা কোর্টে সিবিআই এর সওয়াল। আরজিকর মামলায় শীঘ্রই চূড়ান্ত চার্জশিট জমা পড়বে। প্রমাণ লোপাট নিয়ে এখনো তদন্ত চলছে। সুপ্রিম কোর্টে 7টি স্টেটাস রিপোর্ট দাখিল করা হয়েছে। স্টেটাস রিপোর্ট জানানো হয়েছে যে নির্যাতিতার পরিবারকে টালার ওসির সিম তদন্তের গুরুত্বপূর্ণ অংশ এবং তদন্তের স্বার্থে এখনই সিম ফেরত দেওয়া যাবে না। আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? স্টেটাস রিপোর্ট নিয়ে কি তথ্য রয়েছে রিয়া তোমার কাছে? দেখো, আরজিকর মামলায় গত কয়েকদিন আগেই যেটা পরিবারের তরফ থেকে একটি পিল করা হয় এবং সেখানে বলা হয় যে এই মুহূর্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট কি রয়েছে, অর্থাৎ এই তদন্তের কতটা অগ্রগতি রয়েছে সেই বিষয়টা জানানোর কথা বলা হয় এবং সেই বিষয় জানানোর কথা বলা হয় সিবিআইকে। এবং সেই মতোই কিন্তু কোর্টের তরফ থেকে এই পিলের পর যেটা দেখা হয় যে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সিবিআইকে যে তারা যাতে আগামী সোমবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে যাতে তারা এই তাদের তদন্তের কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়টা জানায়। এবং আজকে যেটা দেখা গেল যে সিবিআই তাদের যে রিপোর্ট, তাদের স্ট্যাটাস রিপোর্ট দিতে গিয়ে সিবিআই জানায় যে আরজিকর মামলার বিষয়ে তারা অতি শীঘ্রই একটি সম্পূর্ণ চূড়ান্ত চার্জশিট দেবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে এবং সেখানে ঘটনার কোনো কারচুপি হয়েছে কিনা এবং অভিজিৎ বা এই সন্দীপ তারা কিভাবে জড়িত, তারা আদেও জড়িত রয়েছে কিনা, তারা কোনো রকম কিছু কারচুপি করেছে কিনা সেই পূর্ণাঙ্গটা সেই চার্জশিটের লেখা থাকবে, উল্লেখ থাকবে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। এবং তারা এটাও বলেছে পরিবারকে উদ্দেশ্য করে সিবিআই এর তরফ থেকে যে পরিবারকে কখনোই অন্ধকারে তারা রাখছেন না। তারা 7টি স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং সবটাই কিন্তু পরিবারকে জানানো হয়েছে বলে এমনটাই সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে। এবং একই সঙ্গে টালা থানার ওসি তার যে সিম কার্ড সেটাও এখনো এই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হবে না, কারণ তা থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় সেই বিষয়টাও একই সঙ্গে নজরে রেখেছে সিবিআই বলে এমনটাই কিন্তু খবর এমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরজিকর মামলায় শিয়ালদা কোর্টে সিবিআই এর সওয়াল। মামলায় শীঘ্রই চূড়ান্ত চার্জশিট জমা পড়বে। প্রমাণ লোপাট নিয়ে এখনো তদন্ত চলছে। সুপ্রিম কোর্টে 7টি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট জানানো হয়েছে যে
নির্যাতিতার পরিবারকে টালার ওসির সিম তদন্তের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তের স্বার্থে সিম ফেরত দেওয়া যাবে না। দেশ থেকে এবার বিদেশের খবরে নজর রাখবো। ফ্রান্সে রাশিয়ান কনসুলেটের বাইরে বিস্ফোরণ, কনসুলেট চত্বরে বিস্ফোরক ছোড়া হয়। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। জঙ্গি হামলা সন্দেহ করছে রাশিয়ান কনসুলেট। ফ্রান্সে রাশিয়ান কনসুলেটের ঠিক সামনে বিস্ফোরণ, কনসুলেট চত্বরে বিস্ফোরক ছোড়া হয়, হতাহতের কোনো খবর নেই। জঙ্গি হামলা সন্দেহে রাশিয়ান কনসুলেট। ফ্রান্সে রাশিয়ান কনসুলেটের বাইরে বিস্ফোরণের ঘটনা, যেখানে জঙ্গি হামলা সন্দেহ করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। চোখ রাখবো বাংলাদেশের খবরে। এবার বাংলাদেশে আক্রান্ত বিএনপি, শেখ হাসিনা বিতাড়ন কাণ্ডে বড় ভূমিকা ছিল বিএনপির, কিন্তু উগ্র মৌলবাদীদের হাতে রেহাই পাচ্ছে না বিএনপিও। দলের ছাত্র সংগঠকদের বাঁচাতেও ভীত কোনো বিএনপি নেতা। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের, বিএনপির কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখুন, বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমেই আরও খারাপ হয়ে যাচ্ছে, আরও উদ্বেগজনক হয়ে যাচ্ছে, সেটা স্পষ্ট হচ্ছে এই সব ঘটনার থেকে, যেটা এইমাত্র কলকাতা টিভিতে আমরা দেখালাম। যে এখনও আমরা সেই ভিডিও দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে বিএনপি, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, তাদের ওপরে হামলা চালাচ্ছে ইসলামী মৌলবাদীরা এবং তাদেরকে মারধর করা হচ্ছে। ছাত্র দল নামে বিএনপির এই শাখা সংগঠনের সংগঠকদের মারধর করা হচ্ছে। আমরা একটি জায়গার ভিডিও দেখাচ্ছি, কিন্তু নানান জায়গায় একই ধরনের গোলমাল চলছে। এখন একটু প্রেক্ষাপটটা যদি আলোচনা করা যায়, তাহলে আমাদের মনে পড়বে যে 2024-এর এপ্রিল মে থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে বিরাট একটা বিক্ষোভ গড়ে ওঠে, সেই বিক্ষোভের কিন্তু অন্যতম অংশীদার ছিল বিএনপিও। বিএনপির সঙ্গে ছিল জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও। এরা সবাই মিলে একত্র হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ওই কাণ্ডটি ঘটিয়েছিলেন। চারদিকে হিংসাত্মক অভিযান, পুলিশের চুপ করে যাওয়া, সেনাবাহিনীর ঘরে ঢুকে যাওয়া, এর মধ্যে দিয়ে ইসলামী মৌলবাদীরা তছনছ করে দিয়েছিল বাংলাদেশের সমাজ জীবন এবং শেষ পর্যন্ত 5 আগস্ট 2024 শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। এখন তো এটা পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের কথাতেই পরিষ্কার যে মার্কিন ডলারে পুষ্ট একদল সমাজবিরোধী ছাত্র নেতার জামা গায়ে দিয়ে ওই জিনিস পরিচালনা করেছিলেন। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং মার্কিন তৎকালীন রাষ্ট্রপতি বাইডেনের ইচ্ছাক্রমে সম্ভবত ইউনুস ক্ষমতায় বসবার পরে বাংলাদেশের আরও দ্রুত সামাজিক পরিবর্তন ঘটছে। বাংলাদেশে ক্রমাগতই সামনে এসে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ হাতে নিচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা, ইসলামী মৌলবাদীরা। এই মৌলবাদীরা এমনকি 71 সালের মুক্তিযুদ্ধে যারা সর্বোচ্চ অপরাধ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশিকে খুন করেছে, প্রায় সমস্ত মহিলা যারা সে সময় ছিলেন ওখানে পালিয়ে আসেননি, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। তাদের পক্ষ অবলম্বন করছে, অর্থাৎ রাজাকার এবং অপরাধী পাক সেনাদের পক্ষ অবলম্বন করছে। ওই অপরাধে যারা অপরাধী হয়ে নানা ধরনের শাস্তি পাচ্ছে, তাদেরকে জেল থেকে বের করে আনা, এমনকি ফাঁসির আসামিকেও বের করে আনবার জন্য এরা সচেষ্ট হচ্ছে, আন্দোলন করছে। এবারে তারা বাংলাদেশে যে ফ্রন্ট গড়ে উঠেছিল হাসিনার বিরুদ্ধে, সেই ফ্রন্টের অংশীদারদের বিরুদ্ধেও আঘাত আনতে চলেছে। বিএনপির ছাত্র শাখার বিরুদ্ধে যে আঘাতের ছবি আমরা দেখাচ্ছি, কেবল সেটাই নয়,
এই মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে কমিউনিস্ট পার্টির লোক, ওয়ার্কার্স পার্টির লোক সহ সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষই আক্রান্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশে এখন এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গণতন্ত্র নাকি মৌলবাদ, তালিবানি ধরনের, আফগানিস্তানের তালিবানি ধরনের মৌলবাদ নাকি গণতন্ত্র, এইভাবে বাংলাদেশের সমাজ ক্রমাগত দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। তাহলে কি বাংলাদেশ আবার গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশে কি আমরা আরও বড় ধরনের কোনো রাজনৈতিক ঘটনাবলী, হিংস্র রাজনৈতিক ঘটনাবলী দেখতে পাবো? জানি না। আমরা অবশ্যই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছি এবং এর মধ্যেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে প্রতিদিন ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে, তাতে ভারতের মুখ খুলতেই হবে। ভারতের সঙ্গে বাংলাদেশ কী ধরনের সম্পর্ক চায় সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক এবং আক্রান্ত বিএনপি। শেখ হাসিনা বিতরণ কাণ্ডে বড় ভূমিকা ছিল বিএনপির। অন্যদিকে কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলার ঘটনা, কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলার ঘটনায় নিহত একজন। এলাকায় শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিকরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বাংলাদেশের কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য যারা, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বিমান ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। শহীদুল হাসান আমাদের ঢাকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শহীদুল, ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি, গোটাটা জানতে চাইবো। অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশের একটি বিমান ঘাঁটি রয়েছে, যেটি শেখ হাসিনা বিমান ঘাঁটি নামে পরিচিত। এই ঘাঁটিটি স্থাপন নিয়ে দীর্ঘদিন যাবৎ এখানকার যারা অধিবাসী তাদের সাথে বিমান বাহিনীর জমি জমা সংক্রান্ত একটি বিরোধ চলে আসছিল। আজ সকালে সেই বিরোধমান জমি থেকে অধিবাসীদের উচ্ছেদ করার জন্য বিমান বাহিনী উদ্যোগ নেয় এবং তা নিয়েই মূলত সংঘর্ষটা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিমান বাহিনীর পক্ষ থেকে যারা হামলাকারী তাদের উপরে গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে একজন নিহত হয় এবং এ সময় অনেকেই আহত হয়েছে। আহতদের কক্সবাজার জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। আমরা এই মুহূর্তে যেটা জানতে পেরেছি যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি দুই পক্ষের যারা শীর্ষস্থানীয়, বিশেষ করে বিমান বাহিনীর যারা কর্তা ব্যক্তি এবং স্থানীয় অধিবাসীদের যারা নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের মধ্যে একটি সমঝোতা বৈঠকের চেষ্টা চলছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের ঢাকার প্রতিনিধি শহীদুল হাসানের সঙ্গে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর, বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠক ইউক্রেনের রাজধানী কিভে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ কানাডা, স্পেন প্রমুখ দেশের রাষ্ট্রনেতারা এবং আমেরিকার অবস্থান বদলে যাওয়ায় মার্কিন ইউক্রেন দ্বন্দ্ব এখন তুঙ্গে রয়েছে। তার মাঝেই বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠক ইউক্রেনের রাজধানী কিভে। এই বৈঠক সম্পর্কে জানবো, গোটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকেই রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি জানা যাচ্ছে? দেখো, 3 বছর হয়ে গেল। আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সংঘাত আরও পুরনো। সেই ক্রাইমিয়া অঞ্চল রাশিয়ার অধীনে যাওয়ার সময় থেকেই এই যুদ্ধের পরিস্থিতি চলছে, কিন্তু গত 3 বছর ধরে সরাসরি সংঘাত। এই সংঘাতে
ইউক্রেনের পক্ষে দাঁড়াবার জন্য ইউরোপীয় ইউনিয়নের কর্তারা সেখানে গেছেন। এছাড়াও স্পেন, লিথুয়ানিয়া, লাটভিয়া কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও সেখানে গেছেন এবং সেখানে ইউক্রেনের পক্ষে সমর্থন জানাবেন তারা। কিন্তু ইতিমধ্যে বিশ্ব পরিস্থিতিতে বিরাট পরিবর্তন এসে গেছে। যে ইউক্রেনকে সামরিক এবং টাকা পয়সা দিয়ে সহায়তা করার প্রধান শক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কিন্তু এখন অবস্থান সম্পূর্ণ পাল্টে গেছে। ট্রাম্প বলছেন যে মার্কিনিরা আর নতুন করে কোনো সাহায্য দেবে না। সেটাই শুধু নয়, ইতিমধ্যেই যে সাহায্য দিয়েছে তা ফেরত দিতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের কাছে টাকা পয়সা নেই, তাহলে তারা কিভাবে ফেরত দেবে? ট্রাম্পের সহজ উত্তর, ইউক্রেনের মাটিতে যে সম্পদ রয়েছে অর্থাৎ খনিজ এবং প্রাকৃতিক তেল, ক্রুড পেট্রোলিয়াম ইত্যাদি রয়েছে, সেই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে, যাতে তারা যে বিনিয়োগ করেছিল এই যুদ্ধে সেই টাকা তারা ফেরত পেতে পারে। এই ধরনের একটি চুক্তিপত্র মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তাতে সই করতে বলেছে, যদিও এখনও পর্যন্ত জেলেনস্কি তাতে সই করেনি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাথার ওপর থেকে হাত তুলে নেবার পরে ইউরোপীয় দেশগুলো কতটুকু করতে পারবে, কি করতে পারবে ইউক্রেনের সমর্থনে, তা কিন্তু সম্পূর্ণ একটা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয়, তাহলে ইউক্রেনকে কি শেষ পর্যন্ত মার্কিন এবং রাশিয়ান স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাবিত অঞ্চলের মধ্যে ভাগ হতে দেখা যাবে? যদি তাই হয় তাহলে সেখানে ইউরোপের ভূমিকা কি হবে? যেহেতু ইউরোপের মধ্যেই একটি দেশ ইউক্রেন, সেই প্রশ্নটাও কিন্তু সামনে এসে দেখা দিচ্ছে। সুতরাং ইউরোপের যে বড় বড় শক্তিগুলো, জার্মানি, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এই শক্তিগুলো এই যুদ্ধকে কি চোখে দেখবে আগামী দিনে, সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপাতত 3 বছর পূর্তি উপলক্ষে কিভে ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের আগমন জেলেনস্কির মনে একটু অন্তত শান্তির বাতাস বইয়ে দিতে পারে, সেটাই আমরা দেখছি। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। জার্মানির চ্যান্সেলর নির্বাচনে বাজিমাত। ফ্রেডরিক মের্জের সিডিউ এর দ্বিতীয় স্থানে কট্টর ডানপন্থী দল এএফডি এবং বিদায়ী চ্যান্সেলর ওলাফ সোলজের দল তৃতীয় স্থানে। জার্মানিতে রাজনৈতিক পালাবদল, পরিবর্তনের পক্ষে ভোট দিল জার্মানির জনগণ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর, আপনারা জানেন, আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পৃথিবীর নানা প্রান্তে দক্ষিণপন্থী দলগুলি এগিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের দাপটও বেশ। সেই জায়গা থেকে জার্মানির নির্বাচনকে, এবারের নির্বাচনকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একটা কথা ঠিক যে সিডিইউ সিএসইউ অর্থাৎ মধ্যপন্থী একটি শক্তি, তারা এবারে নির্বাচনে জিতেছে, কিন্তু সেই জেতাটা নিরঙ্কুশ নয়। ওখানে 630টি আসন সব মিলিয়ে, তার মধ্যে 315 বা তার বেশি যারা পাবে তারাই গরিষ্ঠতা পাবে। সিডিইউ সিএসইউ তারা 208টি আসন পেয়েছে। আবার অন্যদিকে অতি দক্ষিণপন্থী তারা 152টি আসন পেয়েছে। বামপন্থীরা কিছু আসন পেয়েছে এবং সব মিলিয়ে একটা মিশ্রিত একটা মিশ্র চিত্র আমাদের চোখের সামনে আসছে। যদিও অতি দক্ষিণপন্থীদের বাদ দিয়েই সরকার গড়বার ব্যাপারে খুব দৃঢ় এই যারা জিতেছেন তারা। সুতরাং সেই সরকার হয়তো গঠিত হবে, নতুন চ্যান্সেলর আমরা দেখতে পাবো জার্মানিতে। এখন প্রশ্নটা নানান কারণে গুরুত্বপূর্ণ এই কারণে যে জার্মানিতে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেখানে নাজিবাদের উত্থান হয়েছিল। হিটলার সেখানে ক্ষমতা দখল করেছিলেন এবং হিটলারের নীতির ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, যাতে পৃথিবীতে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল।
এবারে যারা অতি দক্ষিণপন্থী তাদের শক্তি প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে আবার প্রমাদ গুনছে ইউরোপের মানুষ। তাহলে কি জার্মানি আবার সেই অতি দক্ষিণপন্থী নাজি নীতির দিকে জার্মানির একটা অংশ, জার্মানির মানুষদের একটা অংশ ঝুঁকছেন? সেই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসছে। তার পাশাপাশি বামপন্থীদেরও কিছুটা ক্ষমতা বৃদ্ধি অবশ্য অনেকের মনে কিছুটা স্বস্তি দিচ্ছে। এদিকে ইউক্রেন নিয়ে জার্মানি কি করবে সেই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা এতদিন পর্যন্ত মার্কিন সহায়তার ভিত্তিতেই ইউক্রেন লড়তে পারছিল। মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় জার্মানি কতটুকু সাহায্য করতে পারবে? কেননা জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি এই চারটে দেশই সত্যিকারে সাহায্য করতে পারে, কিছুটা স্পেনও পারে, কিন্তু তাদের শক্তি কতটুকু? মহাশক্তিধর রাশিয়ার কাছে সে শক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয়। সুতরাং জার্মানি কি করবে? জার্মানি কি ধীরে ধীরে ইউক্রেন প্রশ্নে নিষ্ক্রিয় হয়ে যাবে, নাকি ইউক্রেনে আরও বেশি সামরিক সহায়তা করবার চেষ্টা করবে জার্মানি, সেটাও দেখার। তৃতীয় বিষয় হচ্ছে অবৈধ বা বৈধ অভিবাসী বিদেশিদের সম্পর্কে কি নীতি নেবে এই নতুন সরকার, কেননা অভিবাসীদের বিরুদ্ধে কথা বলেই এই নতুন সরকারের নির্বাচনে লড়েছিল, নতুন সরকারের দলগুলো নির্বাচনে লড়েছিল। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যেমন কুৎসিতভাবে অবৈধ অভিবাসী বলে হাতে হাতকড়া লাগিয়ে লোককে পাঠিয়ে দিচ্ছে, সেই রকম জিনিস কি জার্মানিতেও দেখা যাবে? এবং সর্বশেষ ব্যাপার হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক কি আরও দৃঢ় হবে? এটাও একটা প্রশ্ন। ভারতের সঙ্গে জার্মানির বাণিজ্য সম্পর্ক খুব বড় মাপের নয়, সামান্য কিছু আমদানি রপ্তানি হয়। নতুন সরকার আসবার ফলে ভারতের সঙ্গে জার্মানির বাণিজ্য সম্পর্ক আরও উন্নত হয় কিনা সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক বিষয়ে অবহিত পর্যবেক্ষক মহল। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। জার্মানিতে রাজনৈতিক পালাবদল, পরিবর্তনের পক্ষে ভোট দিল জার্মানির জনগণ। চ্যান্সেলর নির্বাচনে বাজিমাত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউর। চমকপ্রদভাবে দ্বিতীয় স্থানে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। চ্যান্সেলরের হওয়ার দৌড়ে এগিয়ে কনজারভেটিভদের ফ্রেডরিক মের্জ। বামপন্থীদের হারে উৎফুল্ল ডোনাল্ড ট্রাম্প। দেখুন, জার্মানির চ্যান্সেলর নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিলেও সে দেশের জনগণ। মসনদ খোয়ালেন বামপন্থী নেতা ওলাফ সোলস। মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে হারিয়ে নির্বাচনে বাজিমাত মধ্য ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের। এই দলের সেনাপতি হলেন ফ্রেডরিক মের্জ, যিনি চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে এই নির্বাচনে সবথেকে চমকে দেওয়া ফল কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির। তারা 20% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর বিদায়ী চ্যান্সেলর ওলাফ সোলসের দল এসডিপি মাত্র 16% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দল কখনো এত খারাপ ফল করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এবারের ফলই জার্মানির অতি ডানপন্থীদের জন্য সেরা ফলাফল। মনে করা হচ্ছে জার্মানিতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা এবং সেগুলির পেছনে ধারাবাহিকভাবে অভিবাসীদের দায়ী করারই সুফল পেয়েছে এএফডি। জার্মানির এই ভোটে অতি ডানপন্থী দল এএফডি-কে সমর্থন করেছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের এলন মাস্ক। তাই ডানপন্থী দলের এই সাফল্যে রীতিমতো খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মানির বামপন্থী দল ও তাদের ওলাফ সোলসের উপর বিরক্ত সেখানকার জনতা। নতুন চ্যান্সেলর ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশের অর্থনীতি কিভাবে সামাল দেন, অভিবাসন নিয়ে কড়া নীতির পথে হাঁটেন কিনা, পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন বার্লিনের সম্পর্ক কি হয়, এই সব দিকেই নজর সকলে। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য ফ্রেডরিক মের্জ প্রথমে বিদায়ী সরকারের প্রধান দল সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গেই যোগাযোগ করবেন বলে মনে করা হচ্ছে। তবে নয়া সরকারে ওলাফ সোলসের কোনো ভূমিকা থাকবে না বলে মনে করা হচ্ছে। যতদিন না নতুন জোট সরকার ক্ষমতায় আসছে, ততদিন চ্যান্সেলর পদে থাকবেন সোলসি। স্থিতিশীল সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েই এই ফল পেয়েছেন মের্জ। কিন্তু সরকার গড়ার অঙ্কটা এতই কঠিন যে তাঁর সরকার কতটা স্থিতিশীল হবে তা নিয়ে ভোটের দিনই সংশয় তৈরি হয়েছে। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। কাকদ্বীপের ঘটনায় আইপিএস মুরলীধর শর্মাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ 4 মার্চ বিকেল 4টের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের। 2018 সালে সিপিএম সমর্থক দম্পতিকে খুনের অভিযোগ আর ওই মামলায় তদন্তে অব্যাহতি নেন দময়ন্তী সেন। কাকদ্বীপের ঘটনায়
আইপিএস মুরলীধর শর্মাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 4 মার্চ বিকেল 4টের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের। 2018 সালে সিপিএম সমর্থক দম্পতিকে খুনের অভিযোগ, ওই মামলার তদন্তে অব্যাহতি নেন দময়ন্তী সেন। কাকদ্বীপে 2018 সালে ভোটের আগের দিন সিপিএম সমর্থক এক দম্পতিকে পিটিয়ে পুড়িয়ে খুনের অভিযোগে দময়ন্তী সেনের বদলে সিটের তদন্তভার নেওয়া আইপিএস মুরলীধর শর্মাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে 4 মার্চ বিকেল 4টে রিপোর্ট দিতে হবে। চোখ রাখবো পরের খবরে। ফের ভুয়ো চিকিৎসক পুলিশের জালে। রেজিস্ট্রেশন নম্বর নকল করে প্রতারণা অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরে একাধিক ওষুধের দোকানে রোগী দেখতেন ভুয়ো চিকিৎসক। নন্দকুমার থানার পুলিশ ওই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে। রেজিস্ট্রেশন নাম্বার নকল করে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। পূর্ব মেদিনীপুরের একাধিক ওষুধের দোকানে রোগী দেখতেন ভুয়ো চিকিৎসক। সূত্রের খবর, ওড়িশার এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে রোগী দেখতেন সি দাস নামে এক ভুয়ো ডাক্তার। চিকিৎসা চলাকালীন এক শিক্ষকের মৃত্যুর পরেই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরেই জানা যায় ওই চিকিৎসকের কোনো সার্টিফিকেট নেই, এমনকি রেজিস্ট্রেশন নাম্বারটিও নকল। একদম সাধারণ একজন মানুষ যে টেলিস্কোপটাও লাগাতে জানে না, উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, উনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড স্ট্যাম্প সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন। ভুয়ো ডাক্তারের চিকিৎসায় একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনা ছড়িয়ে পড়তেই চিকিৎসককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের মুখে চিকিৎসা করবেন না বলে লিখিতভাবে মুচলেখা দেন ওই ভুয়ো চিকিৎসক। তাকে গ্রেপ্তার করে নরঘাট থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের নরঘাটে যে ওষুধের দোকানে রোগী দেখতে দেখতে তিনি ধরা পড়েন, সেই ওষুধের দোকানটি বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। কলকাতা টিভি। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।